দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের প্রতি রাতের আয়োজন জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। প্রত্যাশার সার্চ কমিটি থেকে অবশেষে আমরা পেয়েছি একটি নতুন ইলেকশন কমিশন। সেটি নিয়েই আজকের আমাদের আলোচনা। তিনজন অতিথি পরিচয় করিয়ে দিয়ে আমার বাম পাশে রয়েছেন ডক্টর সলিমুল্লাহ খান অধ্যাপক, রয়েছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজউদ্দিন খান এবং রয়েছেন সাবেক নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেন। অসংখ্য ধন্যবাদ আমাদের এই আয়োজনে আসবার জন্য। বিশেষ করে যে রাতের আমরা নতুন কমিশন পেয়েছি তার পরের দিনই আপনাদেরকে পেয়ে আসলে অনেক কৃতজ্ঞতা আপনাদের কাছে। যেটি এম হাফিজউদ্দিন খান দীর্ঘদিনের আপনি আমাদের তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন। নানান সময় আসলে আমরা গিয়েছি নির্বাচনকালীন সরকারগুলোর যে অনেক বিষয়ে আপনি কথা বলেছেন। একটি নতুন নির্বাচন কমিশন গঠিত হয়েছে এবং যার লক্ষ্য থাকবে বিশেষ করে আগামী জাতীয় নির্বাচন কিভাবে গঠিত হতে পারে সেটি নানান চড়া উত্তরের পরে আমরা একটি নির্বাচন কমিশন পেলাম। আপনার বিশ্লেষণ জানতে চাই, কেমন লাগলো নতুন নির্বাচন কমিশন? ধন্যবাদ। প্রথম কথা হলো যে বর্তমান নির্বাচন কমিশন এখন তো রয়ে গেছে, কাজী রকিবের কমিশন, আগামীকাল বোধহয় তাদের মেয়াদ শেষ হবে। তারা অত্যন্ত সমালোচিত এবং দেশের মানুষ তাদের কোনো আস্থা নাই, তাদের উপর কোনো আস্থা নাই ইত্যাদি, এবং তাদের কাজকর্মে কেউ সন্তুষ্ট ছিল না। আচ্ছা, এই অবস্থার প্রেক্ষিতে সবারই একটা ছিল, প্রত্যাশা ছিল যে নেক্সট পরবর্তী নির্বাচন কমিশন ভালো হবে, মানে তারা কাজ ভালো করবে এবং যে সমস্যাগুলো সৃষ্টি হয়ে গেছে, অর্থাৎ যে আস্থার সংকট বা নির্বাচন যেগুলো হয়েছে সেগুলো খুবই খারাপ নির্বাচন হয়েছে, যত রকমের অনিয়ম সম্ভব হয়েছে সব নির্বাচনে, যেটা না হয়। সেজন্য এবার খুব ঢাকঢোল পিটিয়ে সার্চ কমিটি করা হলো, সবাই জানেন। এবং সার্চ কমিটির মধ্যে ফর দি ফার্স্ট টাইম একজন মানে সরকারের বাইরের ব্যক্তিও এতে ছিলেন, প্রফেসর সৈয়দ মজিদ ইসলাম সাহেব ছিলেন, সবাই জানেন, দুজন ছিলেন। এবং তারা আবার বিশিষ্ট 12-16 জন লোকের সঙ্গে আলাপ, বিশিষ্ট ব্যক্তির সঙ্গে কথাবার্তা বলেছেন ইত্যাদি কারণে মানুষের অনেক বড় প্রত্যাশা সৃষ্টি হয়েছিল যে এটা ভালো নির্বাচন কমিশন পেতে চাচ্ছি আমরা, এবং অতীতের যে গ্লানি সেটাতে আমরা বেরিয়ে আসব। তো এখন যাদের নাম পেপারে অনেকদিন ধরে এসেছিল, বিভিন্ন সংবাদপত্রের মাধ্যমে, মিডিয়াতে, যেভাবে হোক, গুজব হোক বা গণমাধ্যমে নানান খবর এসেছে, অনেকের নাম এসেছে, কিন্তু তাদের কাউকে কমিশনে দেখলাম না। যে কমিশন গঠিত হলো শেষ পর্যন্ত, সেখানে যাদের নাম খবর কাজ এসছে আমরা শুনেছি, যেভাবেই হোক, গুজব হোক বা যাই হোক, সত্য মিথ্যা জানি না, তবে তাদের কেউ এখানে নাই। যারা কমিশনে এসছেন আমি তাদের কাউকে চিনি না, আমি নামও কোনো শুনি নাই, এক্সেপ্টিং মাহবুব তালুকদার। ওনার নামটা শুনেছি, জানি, সাহিত্যিক হিসেবে জানি, অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে জানি না, কারণ ওনার সঙ্গে কোনো পরিচয় হয় নাই। আর বাকি চারজন তো নাম শুনি নাই, প্রথম শুনলাম গত রাত্রে, তাদের নাম প্রথম শুনলাম। তো এই অবস্থা এখন জানি না মানুষের প্রত্যাশা কতটুকু পূরণ হবে, এদের ব্যাকগ্রাউন্ড আমরা জানি না, পুরোপুরি জানি না। এগুলো আস্তে আস্তে বেরোলে পরে হয়তো জানা যাবে তারা কোথায় ছিলেন, কী কাজ করেছেন, এবং তারা যে কাজ তারা দায়িত্ব ছিলেন সেখানে দক্ষতার পরিচয় দিয়েছেন কিনা ইত্যাদি জানা দরকার। না জেনে তো মানে এটা ক্লিয়ার হচ্ছে না আমাদের কাছে যে আমাদের যে যেহেতু পরিচিত নন তারা, সে কারণেই হয়তো আরেকটু সময় লাগবে। যদিও আমাদের কাছে নতুন প্রধান নির্বাচন কমিশনার, তার একটি বক্তব্য রয়েছে কাল, মানে বিজ্ঞপ্তি জারি হবার পরে উনি আজ সকালে আমাদের সাথে কথা বলেছেন এবং সেখানে উনি ওনার প্রত্যাশার কথা জানিয়েছেন, কিভাবে উনি সামনের নির্বাচনটা দেখতে চান। আমরা একটু প্রধান নির্বাচন কমিশনার যিনি এখনো দায়িত্ব নেননি তার বক্তব্য একটু শুনে আসতে চাই। সকলের কাছে অনুরোধ যে যারা স্টেক হোল্ডার, বিশেষ করে যারা রাজনীতিবিদ, সুশীল সমাজ, এদের সহযোগিতা ছাড়া এই অত বড় দায়িত্ব পালন করা সম্ভব না। আমি আশা করব সকলে সহযোগিতা পাব। আর আমার উদ্দেশ্য হলো যে নিরপেক্ষভাবে সাংবিধানিক পদ্ধতিতে আইন মোতাবেক নির্বাচন পরিচালনা করার দায়িত্ব গ্রহণ করা। সেখানে কোনো রকমের কম্প্রোমাইজ আমি করি নাই কোনোদিনও। দীর্ঘদিন আমি সিভিল সার্ভিসে ছিলাম, সেই অভিজ্ঞতার আলোকে বলতে পারি যে নিরপেক্ষতার দৃষ্টিভঙ্গিতে আমি কাজ করার চেষ্টা করব। এবং আমি আশা করি আমার যে কমিশনার সাহেবরা আছেন তাদেরকে আমি এখন পর্যন্ত তাদের সাথে কথা বলতে পারিনি, তারাও তেমনিভাবে আমাকে সমর্থন দেবেন। আর আপনারা যারা মিডিয়া আছেন তাদের সমর্থন তো সবসময় আমার সকলের কাছে থাকবে, প্রত্যাশিত থাকবে। এটা একটা কথাই শুধু বলতে পারি, সহযোগিতা, সকলের সহযোগিতা।
সকলের সহযোগিতা আমি প্রত্যাশা করব, কামনা করব নির্বাচন পরিচালনার ব্যাপারে। আগের যে কমিশনার যারা ছিলেন তারা অনেক অভিজ্ঞতার আলোকে, তাদের কর্মদক্ষতার আলোকে অনেক কিছু পাথেয় কতগুলো জিনিস কমিশনার রেখে গেছেন। আমার মনে হয় এটা একটা প্রাতিষ্ঠানিক রূপ বাই দিস টাইম ডেভেলপ করেছে কমিশনে। সুতরাং তারা যে কাজ করেছেন সেগুলো অবশ্যই আমাদের অনুসরণীয় হবে, এবং পরবর্তী পর্যায়ে কী সমস্যা আসে সেটা তো আমরা জানি না। তাদের যে কাজ রেখে গেছেন, যে সিস্টেম রেখে গেছেন, সেগুলো পর্যালোচনা করে আমাদের যে কার্যক্রম, আমাদের যে অভিজ্ঞতা, আমরা তো ফিল্ড লেভেলের নির্বাচনের সাথে সম্পৃক্ত ছিলাম বহু বছর, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার হিসাবে, রিটার্নিং অফিসার হিসাবে, জাতীয় নির্বাচনে, স্থানীয় পর্যায়ের নির্বাচনে, জেলা প্রশাসক হিসাবে, টিউনে হিসাবে, এডিসি হিসাবে। সুতরাং নির্বাচনের মাঠে আমাদের বহুদিনের বিচরণ, সেই একটা অভিজ্ঞতা। এবং আমার যারা পূর্বসূরি তাদের অভিজ্ঞতার আলোকে যে সমস্ত দিক নির্দেশনা রেখে গেছেন সেগুলোর আলোকে আমরা কাজ করে যাব, এবং আমরা আশা করি যে এ কাজ উত্তরণে আমরা সফল হব এবং সকলের সহযোগিতা পাবো। আর একটা কথা হলো যে যারা রাজনীতি করেন তারা তো দেশ পরিচালনা করবেন, তাদের প্রজ্ঞা, তাদের অভিজ্ঞতা। আমরা এই সাখাওয়াত হোসেন আপনার কাছে যাই। এই যে নতুন কমিশন আমরা পেলাম তার একটি অংশে আপনি উপস্থিত হয়েছিলেন একবার বিশিষ্ট নাগরিক হিসেবে। সার্চ কমিটি যাদেরকে ডেকেছিল তাদের মধ্যে আপনিও ছিলেন, এবং সঙ্গত কারণে অনেকে আসলে আপনার কথাও জানতে চাইবে যে আপনার সেই উপস্থিতি, সেখানে সার্চ কমিটিকে দেওয়া উপদেশ, তারপরে যে কমিশন পেলেন বা আমরা পেলাম, আপনার বিশ্লেষণ জানতে চাই, পর্যবেক্ষণ জানতে চাই। প্রথমে আমি বলি যে কমিশন যে গঠিত হয়েছে তাদের সকলকে আমি চিনি না। দুজনকে আমি চিনি, দুজনই ইলেকশন কমিশনে কাজ করেছেন। আমরা যখন ইলেকশন কমিশনে ছিলাম আমাদের পিরিয়ডেই এই দুজনে আমাদের সাথে কাজ করেছেন, আমাদের থেকে আবার চলেও গিয়েছে। তার মধ্যে একজন যিনি সচিব হয়ে রিটায়ার করলেন, রফিকুল ইসলাম, এডিশনাল সেক্রেটারি ছিলেন আমাদের সাথে। আর ব্রিগেডিয়ার শাহাদাত পূর্ণ সময় যে আমাদের সাথে ছিল, ওই ছবি সহ ভোটার তালিকার যে প্রকল্প ছিল তার পরিচালক, প্রজেক্ট ডাইরেক্টর ছিল তখন, মানে পরিচালক ছিল। তো তার সম্বন্ধে তো আমি জানি, তাকে সেনাবাহিনী থেকেও আমি চিনি। সে কর্মক্ষম লোক, বেশ কর্মঠ, এবং আমাদের প্রত্যাশা অনুযায়ী সে কাজটা কিন্তু করে ফেলেছে 2 বছরের মধ্যে, সবাই সহযোগিতা নিয়ে, আর্মির সহযোগিতা নিয়ে, এবং সে যথেষ্ট দক্ষভাবে কাজটা করেছে, এটুকু বলবো। এখন কথা হলো যে তখন আমি একরকম দেখেছি, তখন পলিসি ইমপ্লিমেন্টেশন লেভেলে তারা ছিলেন, কিন্তু এখন তাদেরকে পলিসিটা বানাতে হবে, ইটস নট ইমপ্লিমেন্টেশন। তো কাজে দুটোর মধ্যে 2 রকমের। এখন তাদের যে কার্যক্রম সেটা হবে অন্যরকম। নাও দে আর রেসপন্সিবল, তখন হয়তো উই ওয়ার রেসপন্সিবল, তারা আমাদের কাছে রেসপন্সিবল ছিল। এখন তাদের কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি রেসপন্সিবল হবেন ফর টেকিং অল ডিসিশন, রাইট অর রং। তো কাজেই আমি আশা করি যে তারা অভিজ্ঞ ইলেকশন কমিশন সম্পর্কে, তারা হয়তো ওই জায়গায় উতরিয়ে আসতে পারবেন। বাকিদের আমি খুব একটা চিনি না। মাহবুব তালুকদার সাহেবের আমিও লেখালেখি পড়েছি, উনি বোধহয় ইত্তেফাকে বেশি লিখতেন এবং অন্যান্য মাঝে মধ্যে আমি পড়েছি, ওইটুকু যা পরিচয়। তবে এটা বলা যায় যে ওনারা কিন্তু যার ক্ষেত্রে অভিজ্ঞ মানুষ, এতে কোনো সন্দেহ নেই। যিনি ডেজিগনেটেড চিফ ইলেকশন কমিশনার তিনি বললেন যে মাঠ লেভেলে ওনার যথেষ্ট অভিজ্ঞতা আছে। কিন্তু মাঠ লেভেলে কিন্তু উনি আবার বললাম উনি অভিজ্ঞতা, তখন উনি পলিসি ইমপ্লিমেন্টেশনে ছিলেন। কিন্তু এখন ওনাকে পলিসি যেমন তৈরি করতে হবে, তেমনি পলিসিটাকে ইমপ্লিমেন্ট যারা করছে তাদেরকে তদারক করতে হবে। সো এইখানে কিন্তু তফাৎ রয়ে গেছে। তো কাজে আমি মনে করি যে এখনও পর্যন্ত আমরা বলা সঠিক হবে না যে ওনারা কেমন বা কী বৃত্তান্ত, কীভাবে আসলেন, কী ইত্যাদি অনেক প্রশ্ন থাকে। সেই প্রশ্নের জবাব কিন্তু ওনাদেরকে দিতে হবে থ্রু দেয়ার ওয়ার্ক, এবং সেটা করতে হবে ফ্রম দ্য ডে 1। ওনাদের সামনে অনেক চ্যালেঞ্জ আছে, বিশাল চ্যালেঞ্জ আছে। সেই চ্যালেঞ্জগুলো ওনারাও হয়তো জানেন, আর আমরা যারা বাইরে অবজার্ভ করেছি আমরাও জানি। তো এই চ্যালেঞ্জগুলো ওনারা প্রাথমিক পর্যায়ে কীভাবে উত্তরাণ, কী তাদের প্ল্যান, কী তাদের পরিকল্পনা, সেটার উপরে ডিপেন্ড করবে যে আমরা তখন বলতে পারবো যে ওনারা কীভাবে যাবেন। তবে হ্যাঁ, ওনারা যদি যাদের উনি বললেন যে সবার সহযোগিতা চান, ওনাকে সহযোগিতা নিতে হবে।
সহযোগিতা চাইলেন, কেউ গিয়ে সহযোগিতা করবে না, ওনাকে সহযোগিতার ক্ষেত্র তৈরি করতে হবে। সেই ক্ষেত্রটা উনি কীভাবে তৈরি করবেন, ওনার কাছে মডেল আছে। একটা মডেল আছে হুদা কমিশনের, একটা মডেল আছে, আর একটা মডেল ইমিডিয়েট পাস্ট একটা মডেল আছে। এখন ওনাদেরকে বিবেচনা করতে হবে যে কোন মডেলে ওনারা এই কাজটা করবেন। তা সবচেয়ে বড় ওনার যে কাজটা হবে প্রথম, যে ওনাকে জানতে হবে ওনার টিমে কারা আছেন, হোয়াট আর দেয়ার ক্যারেক্টার্স, হাউ দে উড রিয়্যাক্ট ইন টু পার্টিকুলার সিচুয়েশন। সেটা ওনাকে খুব দ্রুত জানতে হবে যে উনি কীভাবে কাজ করবেন। এককভাবে কাজ করতে পারবেন না। চিফ ইলেকশন কমিশনার কোনো স্পেশাল পাওয়ার নেই। চিফ ইলেকশন কমিশনার ইজ লিটল মোর ইকুয়াল দেন ইকুয়াল, যেটা বলে ইংরেজিতে। হ্যাঁ, লিটল মোর ইকুয়াল দেন ইকুয়ালস। আদারওয়াইজ হি ইজ ইকুয়াল যখন ইলেকশন কমিশন সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নেন। ইন্টারনাল অ্যাডমিনিস্ট্রেশনে চিফ ইলেকশন কমিশনার কিছুটা প্রাধান্য আছে, দেন হি ইজ ইন এপেক্স বডি, কারণ সেখানে কমিশনারদের খুব অত সম্পৃক্ততা নেই। ইন্টারনাল অ্যাডমিনিস্ট্রেশন, রেগুলার রুটিন অ্যাডমিনিস্ট্রেশন যেটা। কিন্তু এনিথিং কানেক্টেড উইথ ইলেকশন, যেটা ইলেকশনকে এফেক্ট করবে, দ্যাট হ্যাজ টু বি এ কমিশন ডিসিশন। অ্যান্ড কমিশন ডিসিশন যদি ইউনানিমাস হয়, দ্যাট ইজ বেস্ট। আর না হলে মেজরিটি হিসেবে তিনি ওয়ান অফ দি ভোটার। তো সেটা ওনাকে মনে রাখতে হবে যে আলটিমেটলি কাজটা কিন্তু ওনার নামে হবে। ইট ইজ চিফ ইলেকশন কমিশনার। এই বিষয়ে আমরা আরও কথা বলবো। হবে। তো আমি শেষ করে দিই এখানে যে কাজে ওনাকে প্রথম জিনিস যেটা ওনার ফার্স্ট চ্যালেঞ্জ হচ্ছে ওনার টিমটাকে কীভাবে উনি তৈরি করেন, হাউ হি ইজ গোয়িং টু ব্লেন্ড দিস টিম ইনটু ওয়ান, 5 জন লোককে এক টিমে তৈরি করা। আমি আপনার কাছে আসবো। আপনারা যে যখন সার্চ কমিটির সাথে বৈঠকে বসেছিলেন, তারপরে আমরা দেখেছিলাম গণমাধ্যমে বলেছিলেন আপনারা যে দক্ষ, কোনো রকম বিতর্কহীন অথবা আপনাদের লিখিত কিছু প্রস্তাবও ছিল, সেগুলো যা পেলাম তার সাথে একটু মিলিয়ে নেওয়ার চেষ্টা করবো। সাখাওয়াত হোসেন, আমি ডক্টর সলিমুল খান আপনার কাছে আসতে চাই। এই নির্বাচন কমিশনের মধ্য দিয়ে কিন্তু আমরা ইতিহাসের একটি অংশ হলাম। আপনারা নিশ্চয়ই জানেন যে এই প্রথমবারের মতো একজন নারী কমিশনার এখানে সদস্য হয়েছেন, এবং যেটি প্রায় সকল রাজনৈতিক দলের সুপারিশে ছিল যে যেন এবার একজন নারী কমিশনার থাকেন। সেটিকে ধরে আপনাকে আমি বলবো একটু মূল্যায়ন করতে নতুন নির্বাচন কমিশনকে। ওনারা 2 জন অভিজ্ঞ, তারা যে আলোচনা করলেন তাতে গুরুত্বটা দিলেন এনাদের যাকে বলা হয় কারিগরি দক্ষতা কেমন সেটার উপর। কিন্তু এর একটা রাজনৈতিক দিক আছে যেটাই সবসময় আলোচিত হচ্ছিল। যেমন গতকাল যখন এই খবর প্রথম শুরু হলো রাত 9:30টার দিকে, তখন সকলে বলে এরা কোন তালিকা থেকে এসেছেন। তখন মন্ত্রী পরিষদ সচিব যিনি আছেন তিনি সংবাদ সম্মেলনে বললেন তার স্মৃতিতে নেই, তাকে ফাইল দেখতে হবে। তো এতেই বোঝা যাচ্ছে কোন তালিকা থেকে তারা এসছে। এখন তারপরে আমরা স্ক্রলে দেখতে পেলাম যে একজন আওয়ামী লীগের তালিকা থেকে, যাকে আপনি নারী সদস্য, আরেকজন বিএনপির তালিকা থেকে, আর বাকিগুলো কোন তালিকা থেকে কেউ বলছিল না, অর্থাৎ কারো না কারো তালিকায় ছিল। কেউ কেউ বলছিলেন যে এটা কোনো তালিকায় নাই, কিন্তু পরে দেখা গেল এগুলি কোনো তরিকত ফেডারেশনের তালিকায় বা অন্য কোনো জায়গা বলা 14 দলভুক্ত কোনো দলের তালিকা থেকে এসছেন। তো একে যদি আমরা একটু রাজনৈতিকভাবে দেখি, প্রতিক্রিয়াগুলো লক্ষ্য করার বিষয়। আওয়ামী লীগ এগুলিকে স্বাগত জানিয়েছে, অর্থাৎ রাষ্ট্রপতির সিদ্ধান্ত আমরা বিনা তর্কে বিনা বাক্যে মেনে নিলাম। আর বিএনপি তার প্রতিক্রিয়া পরে জানাবে বললেও সাথে সাথে প্রতিক্রিয়া ব্যক্ত করা থেকে তারা কিন্তু বিরত থাকেনি। তারা অসন্তুষ্ট, হতাশা এবং ক্ষোভ প্রকাশ করেছে। এইটা হচ্ছে প্রথম প্রতিক্রিয়া। এখন কথা হচ্ছে, কালকে আরেকটা আলোচনা সভায় আমি ছিলাম ঘটনাচক্রে, নিউজ সম্পাদক নুরুল কবির আমার সাথে ছিলেন। নুরুল কবিরের ভাষাতে ইংরেজি বলে আননোন কোয়ান্টিটি, আমি বাংলা অনুবাদ করলাম অজ্ঞাত রাশি, গণিতে বলি আমরা। যা হোক, কিন্তু তারপরে দেখা যাচ্ছে আপনার কথা সত্য যে একজন নারী সদস্য এই প্রথম অন্তর্ভুক্ত হলেন, এবং অনুসন্ধান কমিটিতেও একজন নারী ছিল, এবং সেটা নিয়ে তর্ক হয়েছিল উনি এই পরিবারের না সেই পরিবারের। আমার মনে হয় এই তর্কমুক্ত কেউ থাকবে না। এখন আমরা আগাম মন্তব্য করা আমি সঠিক মনে করি না, তাদের কর্মক্ষমতা আমরা দেখব, কিন্তু একটা মন্তব্য না করলেই নয়, এটা করতে হবে সাখাওয়াত ভাই আপনাদের অনুমতি নিয়ে। এখন এদের আপনারা বলছেন ব্যাকগ্রাউন্ড আমরা চিনি না, কিন্তু তাদের একটা পেশাগত পরিচয় আছে। না, আমি বলেছি পেশাগত পরিচয় আছে, আমি অস্বীকার করছি না। আমি যদি দেখা যাচ্ছে এখানে 3 জন আমরা যাদেরকে সচিব বলছি বা অতিরিক্ত সচিব ছিলেন আগে, তাদেরকে আমরা আপনাদের অনুমতি নিয়ে বলি সিভিল ব্যুরোক্রেসি। আর আপনারা যারা মিলিটারিতে গেছে তাদেরকে বলি মিলিটারি ব্যুরোক্রেসি, দুটোই ব্যুরোক্রেসি। এবং তৃতীয় একজন জুডিশিয়াল ব্যুরোক্রেসি, এটাও ব্যুরোক্রেসি। তাহলে একটা জিনিস বোঝা যাচ্ছে এদেশে আর কোনো নিরপেক্ষ লোক নাই, পাগল এবং শিশু ছাড়া শুধু নিরপেক্ষ হচ্ছে ব্যুরোক্রেসি, মিলিটারি, সিভিল এবং জুডিশিয়ারি, এই 3টাই। এদের উপর ছাড়া আমরা আমাদের রাজনীতিবিদদের বিবাদ মীমাংসা করতে পারি না। এইটাও এক ধরনের, আমি তো বলবো
মানে কে বলে ছায়া তত্ত্বাবধায়ক সরকার। নির্বাচন কমিশনে আমরা এই জন্যই চাই। আমরা বলেছি বিচার বিভাগের স্বাধীনতা আমাদের নাগরিকদের স্বাধীনতার গ্যারান্টি, কারণ নির্বাহী বিভাগ এবং সংসদকে আমরা পুরোপুরি বিশ্বাস করি না। তারা যদি নাগরিকদের ক্ষমতা লঙ্ঘন করে কোনো আইন প্রণয়ন করেন, বিচার বিভাগের ক্ষমতা আছে বলা এটা সংবিধানের সাথে সঙ্গতিপূর্ণ নয়। যেমন মার্কিন যুক্তরাষ্ট্রে এখন আমরা দেখতে পাচ্ছি রাষ্ট্রপতির একটা নির্বাহী আদেশ একটা জজ ফেডারেল কোর্টের জেলা প্রদেশ পর্যায়ের একজন জাজ এটা থামিয়ে দিতে পেরেছেন। সেই জন্য বিচার বিভাগকে আমরা অনেক সময় মনে করি মৌলিক অধিকারের গ্যারান্টি। আমাদের দেশে বিচার বিভাগ তার নির্বাচন পরিচালনা করছেন না। নির্বাচন কমিশনটা কি? তার কাজ কিন্তু প্রায় এক্সিকিউটিভের কাজ। তাকে সহায়তা করবে কে? আমার সমালোচনাটা হচ্ছে এই জায়গাতেই। যদি আপনি 5 জন কমিশনার আপনি যারা নীতি তৈরি করবেন, ধরুন তারা খুবই স্বাধীন, খুব ক্ষমতাবান, কিন্তু সংবিধান তাদের যে ক্ষমতা দিয়েছে তার বলে নির্বাহী বিভাগের সহযোগিতা পেতে তারা বাধ্য, অর্থাৎ আমরা সহযোগিতা করতে বাধ্য। কিন্তু সহযোগিতা করার যেটাকে বলে প্রিকন্ডিশন সেটা আছে কিনা। যেমন এই যে সিসি সাহেবের কথা শুনে, মানে হবু সিসি সাহেবের কথা শুনে আমার মজা লাগলো। মানে বলেন যে আমার অভিজ্ঞতা আছে মাঠ পর্যায়ে, এডিসি ছিলাম, উপজেলা নির্বাহী কমিশন ছিলাম। এখন এডিসি, ডিসি বা ইউএনও এরা রাষ্ট্রের নির্বাহী কর্মকর্তা, বিচার বিভাগের অধীনে এরা নয়, এরা প্রশাসন বিভাগের অধীনে। আমাদের দেশের কথা আছে বিচার বিভাগের স্বাধীনতা, কারণ আমাদের অদ্ভুত, আমাদের ডিসি সাহেব আবার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটও, তাদের জুডিশিয়াল ক্ষমতাও আছে। এইগুলি জটিলতার মধ্যে আমি যে না গিয়ে বলি, তবু সুপ্রিম কোর্টের অধীনে আমাদের জেলা আদালত আছে, অন্যান্য আদালত আছে, সেখানে বিচার বিভাগের একটা ধারাবাহিকতা আছে। নির্বাচন কমিশনের অধীনেও জেলা নির্বাচন কর্মকর্তা ইত্যাদি আছে, কিন্তু রিটার্নিং অফিসার কে হন? জেলা পর্যায়ে বা উপজেলা পর্যায়ে হয়তো ডিসি অথবা ইউএনও। আমি এখানে একটু আপনাকে ইন্টারজেক্ট করি। জি বলুন। নট নেসেসারিলি। না, আমি তো অভিজ্ঞতার কথা বলছি। হ্যাঁ, না না, নট নেসেসারি। সাধারণত দেখা যায় যে সাধারণত দেখা যায়, এটি বাধ্যতামূলক নয়, বাট ইটস নট নেসেসারি। না, নেসেসারি না, আমাদের তো আইনটা প্রণীত হয়নি। স্যার একজন দর্শক ফোন করতে আমরা কিভাবে চলি? কথা আমরা বলতে চাচ্ছেন নজির দিয়ে, আইনের মধ্যে আছে, ইট ইজ নট নেসেসারি। আমি সেটা জানি। আমরা কি দর্শক প্রশ্নটা একটু নিয়ে আসতে চাই? বড় যে আইন হওয়া দরকার, আমরা সবাই যেটা বলছি আইন তো নেই। আমরা দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করবেন খুবই সংক্ষেপে। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি খাওয়া থেকে আবিদ বলছিলাম। প্রশ্ন করবেন। জি, আমার প্রশ্ন হচ্ছে যে আমি আপনাদের টিভিতে যতটুকু একটু আগে যে শুনলাম, যতটুকু শুনেছি যে বর্তমান সিলেক্টেড টিটি সাহেব উনি বললেন যে বিদায়ী কমিশনারদেরকে উনি অনুসরণ করতে চান, ওনারা কিছু দৃষ্টান্ত রয়ে গেছেন। তো ওনারা তো আমরা সবাই জানি ওনারা বিতর্কিত, এবং যতগুলো দৃষ্টান্ত সব বিতর্কিত দৃষ্টান্ত। এই টিটি যদি ওনাদের দৃষ্টান্তকে অনুসরণ করতে চান তাহলে উনি বিতর্কিত হবেন কিনা শুরুতেই। জি, অনেক 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 ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনার প্রশ্নটি আমরা বুঝতে পেরেছি। উনি যেটা বলছিলেন সেটা প্রাসঙ্গিক আমাদের আলোচনার সাথে। আমরা আমাদের পূর্বসূরীদের দৃষ্টান্ত অনুসরণ করবো, এই কথার 2 রকম অর্থ হয়। পূর্বসূরী গণেরও হয়। আমার ইমিডিয়েট আগে যে ছিল অব্যবহিত পূর্বে, সেটাকে শুধু অনুসরণ করবো না, এই সাখাওয়াত সাহেব যেটাতে ছিলেন সেটা অনুসরণ করতে পারি। মানে পূর্বসূরি বলতে উনি হয়তো সেটাই বুঝিয়েছেন সবাইকে। হ্যাঁ, বাংলা ভাষায় পূর্বসূরি কথাটা একবচন আকারেও ব্যবহৃত হয়, বহুবচন আকারেও ব্যবহৃত হয়। ইংরেজিতে বললে আপনাকে বলতে প্রেডিসেসার বলতে হবে, বাংলায় বলতে হবে না। তো যাই হোক, বাংলা ভাষার এই রহস্যের কারণে ওনার রক্ষা পেয়ে গেলেন। আমি একটু এম হাফিজউদ্দিন খান আপনার কাছে আসতে চাই। আমাদের আলোচনা আরও দীর্ঘ হবে নিশ্চয়ই। যে তালিকাটি সার্চ কমিটির পক্ষ থেকে সর্বশেষ মহামান্য রাষ্ট্রপতিকে দেওয়া হয়, সেটি আমরা যেভাবে হোক পেয়েছি আর কি, আমাদের হাতে রয়েছে, এবং সেখানে যে 10 জনের নাম লেখা রয়েছে, সেখানে প্রথমেই আসলে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে জনাব KM নুরুল হুদা, সাবেক সচিব, এবং তারপরে লেখা রয়েছে জনাব আলী ইমাম মজুমদার, সাবেক মন্ত্রিপরিষদ সচিব। আপনি দীর্ঘদিন প্রশাসনে ছিলেন, সে কারণে জানতে ইচ্ছা করে যে আমরা যেটি জানি যে নুরুল হুদা সাহেব উনি জয়েন্ট সেক্রেটারি হিসেবে বিএনপির সময় উনি ওএসডি হয়ে যান, এবং তারপরে উনি সচিব হিসেবে অবসরে যান। এখন এই সিরিয়ালটাও কি এখানে প্রথমেই নুরুল হুদাকে রাখা হয়েছে, পরে আলী ইমাম মজুমদারকে, এটি আপনার পর্যবেক্ষণ? আলী ইমাম মজুমদার তো সারা জীবন চাকরি করেছেন এবং উনি ক্যাবিনেট সেক্রেটারি ছিলেন। জি, মানে এটা তো ডয়েন অফ সিভিল সার্ভিস, জি, হাইয়েস্ট পোস্ট ইন দি সিভিল ব্যুরোক্রেসি। আচ্ছা, আর নুরুল হুদা সাহেব তো জয়েন্ট সেক্রেটারি, যেটা সংবাদপত্রে পড়েছি ওনার লাইফ স্কেচ, তাতে দেখা গেছে যে উনি জয়েন্ট সেক্রেটারি থাকাকালে ওনাকে চাকরিচ্যুত করা হয়েছিল, কম্পালসারি রিটায়ারমেন্টে পাঠানো হয়েছিল, রাইটলি অর রংলি এটা হয়েছিল আর কি ওনার জীবনে। তারপরে অনেক মামলা মোকদ্দমা কোর্টে উনি যখন চাকরিতে ফেরত পাওয়ার আদেশ পান, বাজারটা ওনার রিটায়ারমেন্ট হয়ে গেছে, সুতরাং রেসপেক্ট ইফেক্ট দিয়ে ওনাকে সেক্রেটারি বানানো হয়েছে। তার অর্থাৎ উনি
জয়েন্ট সেক্রেটারি উপরে অ্যাডিশনাল সেক্রেটারি ইত্যাদি ভাবে ওদের কোনো এক্সপিরিয়েন্স নাই, মানে সচিব হিসেবে তিনি কখনো অফিস কাজ করেন নাই, সচিব কাজ করেন নাই। পরবর্তীকালে একটা দেখলাম যে কোনো প্রাইভেট কোম্পানিতে, তারপরে ওই দেশা কাদের একটা প্রজেক্টে ছিলেন, পরবর্তী মিউনিসিপ্যাল ডেভেলপমেন্ট ফান্ড, সেখানে উনি অ্যাডমিনিস্ট্রেশন কাজ করে রিটায়ার করেছেন, এটা দেখলাম। তো সুতরাং সেই হিসেবে যে অভিজ্ঞতা আলী মিয়া মজুমদারের আছে সেই অভিজ্ঞতা ওনার নাই, এটা বলতে কোনো অসুবিধা নাই আর কি। আর যেটা আমার এখানে বক্তব্য সেটা হলো যে আমরা যেটা মানে আমি সার্চ কমিটির কাছ থেকে মানে সেখানে যে ক্রম বর্ণনা করা হয়েছে বা সিরিয়ালটা লেখা হয়েছে সেই অনুযায়ীও তো প্রশাসন কি বলে, প্রশাসনের মানে তরিকাটা কি? আলী মিয়া মজুমদারের নাম উপরে আসা উচিত ছিল, হ্যাঁ, যেহেতু এটি গুরুত্বপূর্ণ একটা তালিকা, গুরুত্বপূর্ণ, এবং উনি অনেক বাইফার সিনিয়র এবং ইত্যাদি সবকিছু মিলে। এই কথা কি সত্য যে গতবারও হ্যাঁ ওনার নাম ছিল, ইয়ারশাদ রকিবউদ্দিন সাহেবের ছিল সেখানে উপরে কই ছিল, পরে কি ছিল মনে আছে? ওখানে ঠিক আমার মনে নাই, বোধহয় রকিবই ছিল যত মনে পড়ে, কারণ এটা তো আমাদের দেশের কাছে সিএসপি, এক্স সিএসপি, আর আমাদের তো বাংলাদেশের সিভিল সার্ভিস 77 ব্যাচের অফিসার। আচ্ছা, তো আমি আজের মধ্যে খুব ভালো করে চিনি, কারণ আমরা একসঙ্গে অনেক জায়গায় কাজ করি। উনি ক্যাবিনেট সেক্রেটারি ছিলেন সরকারের আমলে? উনি ক্যাবিনেট সেক্রেটারি ছিলেন, তত্ত্বাবধায়ক সরকারের আমলে ছিলেন, তারপরে 2008-9-তে ছিলেন বোধহয়। মানে আপনি ফখরুদ্দিন, মঈনুদ্দিন, সিরাজউদ্দিন গভর্নমেন্টেই? জি। তারপর তো বোধহয় আওয়ামী লীগের সময় কিছুদিন ছিলেন, আমি জবাব ছিল, অত ভুলে গেছি মনে নেই, তখন তো এটা পার্টিকুলার খোঁজ করি নাই, নাম তখন আসতো সংবাদপত্রে। কারণ আলী মিয়া মজুমদার সাহেবকে আমার ব্যক্তিগতভাবে তখন বেশি পরিচয় ছিল না, অল্প স্বল্প চিনতাম। আচ্ছা, পরবর্তীকালে আমরা একসঙ্গে অনেক জায়গায় কাজ করি। আমরা উনি টিআইবিতে আমাদের সঙ্গে ট্রাস্টি, আমি সুজনে, উনি আমাদের সেন্ট্রাল কমিটিতে উনি আছেন, তারপরে আমার সঙ্গে সেই আলোচনা ভিন্ন। আমি এখন যেখানে আমার যেটা এখানে সামরিক বক্তব্য, আমরা সিবিএসইতে আমার যেটা দাবি ছিল নামগুলো প্রকাশ করা হোক বিফোর সিলেকশন ইজ মেড, তো সেটা করা হয় নাই, এটা করা হয়নি। এবং নামটা পেলাম ইয়ের সঙ্গে সঙ্গে সাইমালটেনিয়াসলি, অর্থাৎ যখন এইটা কমিটি ইসি ফর্ম করা হলো তার সঙ্গে এই নামগুলো আসে, আরও অমকে ছিলেন ইত্যাদি বলা হলো। এবং আমাদের একটা এক্সপেকটেশন ছিল, যেহেতু ওনারা গিয়েছিলেন 16 জন মানুষ, ওনারা বড় বড় মানুষ সব গিয়েছিলেন, আমার দলের হোক বদিউল মজুমদার গিয়েছিল ওখানে, যাই হোক, তো আমাদের দাবি ছিল বা আমাদের প্রত্যাশা ছিল যে যেমন সার্চ কমিটিতে ইয়ে ছিল আমাদের সিভিল সোসাইটি থেকে, এখানেও একজন থাকবে সিভিল সোসাইটি থেকে, এবং নামও ছিল, তোয়াল সাহেবের নামও ছিল, যত নেওয়া হয় নাই আর কি ইত্যাদি। সেই জন্য মানে আমাদের যেটা বললেন আমাদের সাকাওয়াত সাহেব যেটা বললেন, অর্থাৎ আমাদের দেখতে হবে যে ওনারা কাজকর্ম কীভাবে করেন, কী সমাচার, না দেখে কোনো কমেন্ট করা যাচ্ছে না। ওনারা অবশ্যই বলেছেন যে আমরা নিরপেক্ষভাবে কাজ করব। এখন আমাদের একটা সমস্যা হলো যে ইলেকশন হবে আন্ডারে, মানে রাজনৈতিক দল ক্ষমতায় থাকা অবস্থায় নির্বাচন হবে, এখানে একটা বড় সমস্যা। তাদের ইনফ্লুয়েন্সকে প্রতিহত করে কাজ করা, উত্থান করা, এটা খুব ডিফিকাল্ট ব্যাপার, এবং সেই ধরনের স্ট্রেংথ এবং সেই এটা না হলে তো মুশকিল হবে। তো ওরা যে কথা বলেছেন সিসি সাহেব, যেটা শুনলাম আশাপ্রদ, ঠিক আছে, ওনারা হয়তো করতে পারেন। এবং ও যদি ওনারা মানে কাজী রকিব কমিশনের সম্বন্ধে ওনারা জানেন যে সারা দেশে তারা নিন্দিত এবং সমালোচিত, এবং এটাকে ব্যর্থ কমিশন হিসেবেই আমরা চিহ্নিত করি ব্যর্থ কমিশন হিসাবে। তো সুতরাং সেইটা যদি ওনারা মনে রাখেন, তাহলে আমরা আশা করতে পারি যে হয়তো ওনাদের যাতে এই বদনাম না হয়, এইটা অবশ্যই। এবং আলোচনার দ্বিতীয় পর্যায়ে আসলে আমরা ওনারা কীভাবে সফল হতে পারেন, কী ধরনের সহায়তা ওনাদেরকে দরকার, সেই আলোচনা করব। কিন্তু তার আগে আমি সাখাওয়াত হোসেন আপনার কাছে যেতে চাই। আপনারা সেই আলোচনাটিতে আসলে যেতে চাই যে সার্চ কমিটি আপনার দাওয়াতে আপনারা যারা গিয়েছিলেন, সেখানে যে আলোচনাটি হয়েছিল, এই যে কমিশন যেটি হলো, সেখানে আপনারা মূলত কি বলেছিলেন, আর কমিশন যেটি গঠিত হলো সেখানে কোনো ফারাক আছে? আমি আমার কথাই বলতে পারি, অনেক কথা বলেছেন, সেগুলোর মধ্যে নাই গেলাম। অনেকগুলো কথা সেখানে রাজনৈতিক কথা ছিল, অন্যান্য কথা ছিল। মূল কথাটা কি? মূল কথাটা যেগুলো ছিল সেটা খুবই আমি বলবো যে বুলেট পয়েন্টে যেগুলো আমি বলেছিলাম, আমি লিখিত দিয়ে দিয়েছি। সেখানে 3টি জিনিস আমি আমার কথা বলতে পারি। 3টি জিনিস আমি বলেছিলাম যে প্রতিষ্ঠানটা কি এটা জানতে হবে, প্রতিষ্ঠানটা কি, এটা অন্য কোনো গতানুগতিক প্রতিষ্ঠান নয়,
একটা ইভেন এই প্রতিষ্ঠানটি যে তিনটি প্রতিষ্ঠান আছে সাংবিধানিক প্রতিষ্ঠান, তার থেকে সম্পূর্ণ আলাদা। এই প্রতিষ্ঠানটি ডিল করে র পলিটিক্স। র পলিটিক্স কেন আমি বলছি, যে নির্বাচনী ব্যবস্থাপনার মধ্যে কাজ করে। ইটস নট এটা পলিটিক্যাল পার্টির মতো কাজ করে না, কিন্তু ইট কন্ট্রোলস অ্যান্ড ওয়ার্কস উইথ দ্য পলিটিক্যাল পার্টি। কাজে এখানে বুঝতে হবে। এবং আমাদের সংবিধানে ইন্ডিপেন্ডেন্ট চারিত্রিক একটি ইলেকশন কমিশনের কথা বলা আছে, যেটা এক্সপার্ট বেসড। এখন সেই এক্সপার্ট উনিও হতে পারেন, সেই এক্সপার্ট উনিও হতে পারেন, সেই এক্সপার্ট আমিও হতে পারি। উনি যে কথাটা বলার চেষ্টা করলেন, অনেক ইলেকশন কমিশন দুনিয়াতে আছে যেগুলো মিক্সড, মানে টিচারও আছে, আবার হয়তো একেবারেই সিভিল সোসাইটির একজন লোক আছে উইথ দ্য ক্যাপাবিলিটি যে তারা পলিসি মেকিং করতে পারে, পলিসি ইমপ্লিমেন্টেশন করতে পারে, সে দৃঢ়তা আছে। আমাদের এটাও কিন্তু এক্সপার্ট বেসড, কারণ এখানে জুডিশিয়াল বেসের কথা বলে নেই, কোনো আইনের মধ্যেও নেই, হলেও হতে পারে জুডিশিয়াল বেসড যদি আইন করা যায়, এক্সপার্ট বেসড। কাজে এক্সপার্ট বেসড ইন্ডিপেন্ডেন্ট ইলেকশন কমিশন একটা চরিত্র, ইন্টারন্যাশনালি এবং ন্যাশনালি কতগুলো চারিত্রিক বৈশিষ্ট্য আছে। সেই চারিত্রিক বৈশিষ্ট্যগুলো আমি তুলে ধরেছিলাম, যে যাকেই আপনারা সিলেক্ট করবেন, মাস্ট নো ওয়ের হি ইজ গোয়িং। যে এটা গতানুগতিক চাকরি নয়, হি ইজ টেকিং, যেটা বলবো যে একটা বেনাভোলেন্ট কাজ নিচ্ছে ফর দ্য নেশন। এবং যেই প্রতিষ্ঠানে তিনি যাচ্ছেন সেই প্রতিষ্ঠানের চরিত্রটা কি, সেই চরিত্রটাকে সমুন্নত রাখতে হবে। ইট ইজ বি এনহ্যান্স। দ্বিতীয় যেটা আমি আই ট্রাই টু ড্র দি অ্যাটেনশন, ওটা হচ্ছে বাংলাদেশ নির্বাচন কমিশনও নিজের একটা কিন্তু এতদিনে একটা চরিত্র গড়ে উঠেছে, সেটাকে বুঝতে হবে। এখন বাংলাদেশ নির্বাচন কমিশনের শুধু নির্বাচন ইজ নট এ ইস্যু, একটা মাত্র নির্বাচন নয়, নির্বাচনের আগে, নির্বাচনের পরে। নির্বাচনের আগে আপনি আইনি সংস্কার বলেন যে প্রয়োজন, যেমন এই আমাদের আরপিওটা যেটা আছে, যেটা আমরাও সংস্কার করে এসেছি, আমরা কিন্তু যতগুলো সংস্কার করেছি কিপিং ইন ভিউ অ্যান্ড আপনার নিউট্রাল গভর্নমেন্ট, যেটা কেয়ারটেকার গভর্নমেন্টের কথা। তো কেয়ারটেকার গভর্নমেন্ট তো নাই এখন, কাজে আরপিওতে অনেকগুলো চেঞ্জ আনতে হবে। যেমন আমি মনে করি সেখানে একটা চেঞ্জ আনতে হবে, যে এই সরকার রাজনৈতিক সরকার থাকবে, কারণ কনস্টিটিউশন খুব তাড়াতাড়ি চেঞ্জ হচ্ছে বলে মনে হয় না। তাহলে সেই সরকারের চরিত্র কী হবে সেটাও কিন্তু ইলেকশন কমিশনকে একটা নির্ধারণ করে দিতে হবে ওই সময়, পার্টিকুলার টাইমে হোয়াট শুড বি গভর্নমেন্টের কতখানি করা। যেরকম মাননীয় প্রধানমন্ত্রী বলছেন অনলি রুটিন কাজ করবে, সেটাও তাহলে রুলস অফ বিজনেস, বিশেষ করে তফসিল ঘোষণার দিন থেকেই, তফসিল ঘোষণার দিন থেকে ওই সরকারের কি কাজ হবে। হ্যাঁ, এইটা আমরা আসার সময় বলে আসলাম যে একটা সুপারভাইজারি রোল ইলেকশন কমিশন মাস্ট হ্যাভ, না হলে আপনি নিউট্রাল পয়েন্ট অফ ভিউ থেকে ইলেকশন করানো খুব ডিফিকাল্ট। আপনাকে সরকারকেও বলতে হবে যে দিস ফার নো ফার্দার, বাকিটা ইলেকশন কমিশন হ্যাজ টু টেক ওভার। আমি আপনার সময় আছে কিনা জানি না, আমি ইন্ডিয়ান ইলেকশন কমিশনের রেফারেন্স দিয়ে বলতে পারি কথা। হ্যাঁ, ছোট্ট করে যদি বলতেন, আমাদের আলোচনা অন্য আরও অনেক আছে। এটা ছিল আমার মানে বাংলাদেশের চারিত্রিক, বাংলাদেশের নির্বাচন কমিশনের চরিত্রটাকে আর ইন্টারন্যাশনাল নির্বাচন কমিশনের চরিত্র মিলিয়ে। থার্ড যে কথাটা আমি বলেছিলাম দ্যাট যে ইলেকশন কমিশনকে বুঝতে হবে হোয়াট দে আর। প্রত্যেকটি মেম্বার কিন্তু ইন্ডিপেন্ডেন্ট, মানে মেম্বার মানে কমিশনার ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড মোরলেস ইকুয়াল, মোরলেস ইকুয়াল। এটা অনেকে এগ্রি করুক করে না, সিসি ইজ ফার্স্ট অ্যামাং দ্য ইকুয়ালস, বাট উনি অন্যদের সাথে নেওয়া ছাড়া কাজ করতে পারছেন না। সো ইজ টু মেক এ টিম, এবং অ্যাপয়েন্টমেন্টটা যাতে এমন হয় যে মোরলেস কাছাকাছি, হ্যাঁ, বয়সে এবং অভিজ্ঞতায় মোরলেস কাছাকাছি। এটা ছিল মানে ইয়ে। আর থার্ড লাস্ট যেটা আমি বলেছিলাম যে এর মাঝখানে বলছেন যে আমাদের বাংলাদেশ ইলেকশন কমিশনের কাজ কিন্তু যে ব্যাপ্তিটা, যেমন ধরুন এখন আপনি স্মার্ট কার্ড দিচ্ছেন, একটা ডেটা মেনটেন করছেন, ন্যাশনাল আইডেন্টিটি কার্ড আপনার তত্ত্বাবধানে আছে, কাজে ইয়োর ব্যাপ্তিটা অনেক বড় হয়ে গেছে রাউন্ড দ্য ইয়ার। লাস্ট যেটা বলেছিলাম কোয়ালিফিকেশন এলিজিবিলিটি অফ দি মেম্বার্স, এবং সেখানে অনেক বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো আমি এখানে দিয়েছি, ক্যারেক্টার কোয়ালিটি, অন্যান্য জিনিস। তো সেটা অনেক ডিটেইল, সেটা আমি নাই বললাম, বাট এটা হচ্ছে যে একটা কোনো মানে যে কোনো একটা স্ট্যান্ডার্ড লোকের ভিতরে, মানুষের ভিতরে যা পাওয়া যায় সেই কোয়ালিটিগুলো এখানে।
সবচেয়ে বড় সুনির্দিষ্টভাবে আপনার কাছে একটি প্রশ্ন করতে চাই যে আপনারা যারা যে 12 জন গিয়েছিলেন সার্চ কমিটির কাছে, যে বিশিষ্ট নাগরিক, এবং সার্চ কমিটি যখন আপনাদেরকে ডেকেছিল তখন আসলে আমাদের প্রত্যাশাটা অনেক গুণ বেড়ে গিয়েছিল এবং আস্থার একটি জায়গা তৈরি হয়েছিল। যদিও সার্চ কমিটি নিয়েই একটা কথা ছিল, কিন্তু আপনাদেরকে ডাকবার পরে সেটি ধারণা করে যে আস্থা ফিরে পেয়েছিল। সেখানে যে কথোপকথন হয়েছিল, যেমন ইলেকশন কমিশন আপনারা চেয়েছিলেন, আমি খুব সুনির্দিষ্টভাবে আপনার কাছে জানতে চাই, সবাই যেভাবে, অন্তত এই 12 জন বিশিষ্ট নাগরিক যেভাবে আপনারা চেয়েছিলেন সেভাবে এই কমিশন গঠিত হয়েছে কি না? এটা বলা খুব ডিফিকাল্ট। এটা তাহলে কোয়ান্টিটেটিভ বিষয় হয়ে যায় এই জায়গাটাতে। সেটা বোধহয় আমার পক্ষে বলা সম্ভব নয় এই মুহূর্তে, কারণ যারা আছেন আমি তো মনে করি সবাই রেসপেক্টেড পারসন ইন দেয়ার ওন ফিল্ড। হাউ দে উড বিহেভ তখন হয়তো এটা বলা যাবে যে এক্সপেকটেশন মোতাবেক আছে কিনা। বাট যেটা আমরা ইনসিস্ট করেছিলাম সেটা বলেছিলাম যে নামগুলো আগের থেকে যাতে প্রকাশিত হয়, যাতে পরে বিতর্কটা না হয়। বিতর্কটা যদি কোনো হয়ও কাউকে নিয়ে, এটা আগে যেন হয়, সো দ্যাট মহামান্য রাষ্ট্রপতি বুঝতে পারেন যে কোথায় কাকে কীভাবে করতে হবে। কিন্তু সেটা হয়নি। অনেকে দাবি করেছিলেন যে পুরো নামগুলো যেগুলো আসছে আপনার রাজনৈতিক দলগুলোর থেকে সেটাও প্রকাশিত। 125 জনের নামটা প্রকাশ করলে অসুবিধা কি? নাম প্রকাশ তো এখন আমরা জানলাম, যেমন 10 জনের নাম এখানে রয়েছে, এখানে ডক্টর তোফায়েল আহমেদের নাম রয়েছে, আলী মজুমদারের নাম রয়েছে, পরে জানলাম। কিন্তু মানে কথার কথা আমি হাইপোথেসিস, আমি তো রিসার্চ করি এই জন্য একটু হাইপোথেসিসের কথা বেশি বলি। হাইপোথেসিস ধরুন যে মনে করেন যে একজন লোক এখন হয়তো যিনি মানে মনে করা হলো যে না এনাকে নিয়ে তো অনেক কথাবার্তা হচ্ছে, হ্যাঁ ওনাকে একটু বদলিয়ে দিই, পারবেন এখন? ক্যান ইউ ডু ইট? কি অবস্থা হবে? এখন তো সম্ভব নয়। এখন তো একটা অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেওয়া হয়েছে, সেই অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার পরে আপনি নাম বলতেছেন আরো 10 জনের নাম ছিল। নাম প্রকাশের পরে যে সমালোচনা হতো সেটি গ্রহণ করা হতো কিনা সেটা অন্য কথা, সেটা অন্য কথা। গ্রহণ করা না করার ডিসিশন ইজ সামওয়্যার এলস। আমি তো ডিসিশন মেকার না। এবার সার্চ কমিটি অলসো নট ডিসিশন মেকার। ডিসিশন মেকার ইন দ্য আন্ডার দি কনস্টিটিউশন ইজ দি অনারেবল প্রেসিডেন্ট। কিন্তু অনারেবল প্রেসিডেন্টের কাছে যাওয়ার আগে নামগুলো যদি প্রকাশিত হতো, সব নাম নিয়ে যে বিতর্ক হতো তেমন কোনো নয়। ওখানে যে 125 জন লোক কি বিতর্কিত? নট অ্যাট অল। তাহলে হতো কি? তাহলে এই যে এখন আপনারা আমাদেরকে জিজ্ঞেস করছেন যে কেমন হলো, কি হলো না হলো, এগুলো কিন্তু আর হতো না, এই প্রশ্নগুলো আসতো না, এই প্রশ্নগুলো আসতো না। তো এটাই আমরা বলেছিলাম যে যেহেতু আপনারা নাম চেয়েছেন, এবার ফার্স্ট টাইম ওপেনলি নাম চাওয়া হয়েছে ফ্রম দি পলিটিক্যাল পার্টিজ, এবং আমি মনে করি পলিটিক্যাল পার্টিজ কাছ থেকে নাম চাওয়াই ঠিক হয়নি। সাগর হোসেন, নিশ্চয়ই আপনার কাছে যাব। এম সলিমুল্লাহ খান, আমি বিরতিতে যাব, কিন্তু তার আগে একটি ছোট্ট করে যদি উত্তর দিতেন যে এই যে নাম প্রকাশ আর না প্রকাশ, এটি কি খুব বেশি ম্যাটার করে কিনা? যদিও এই বিতর্ক উঠবে, আসলে আপনার মতটা কি? ভূত তো আছে সরিষার মধ্যেই। কারণ যদি কথাটা বললে হয়তো একটু অশ্রদ্ধামূলক মনে হবে, আমাদের যে মোট সিলেকশন প্রসেস হচ্ছে সব সিদ্ধান্ত রাষ্ট্রপতির। এখন রাষ্ট্রপতি যদি সার্চ কমিটি নিয়োগ করেন সেটাও সাংবিধানিক নয়, উনি ইচ্ছা করলে করতে পারেন, এবং তারা যদি আমাদের কাছে নাম নেয় সেটাও তেমন বাধ্যতামূলক নয়। তো এই সমস্ত জিনিসটার মধ্যে সহযোগিতা আছে, মানুষ সহযোগিতা করেছে, নাম দিয়েছে, এবং এই যে 10 জনের তালিকা ছোট করে সার্চ কমিটি জমা দিয়েছে, এবং এখানে প্রধান দুটি দল থেকে কিন্তু দুজনের নাম রয়েছে, আওয়ামী লীগ থেকে এবং বিএনপি থেকে। মধ্য থেকেও নিতে রাষ্ট্রপতি সাংবিধানিকভাবে বাধ্য নন, তবু তিনি এর ভিতর থেকে নিয়েছেন। তাতে দেখা যাচ্ছে গতকাল টেলিভিশনের স্ক্রলে দেখছিলাম কোনো কোনো টিভিতে যে আওয়ামী লীগের তালিকা থেকে কবিতা খানম, বিএনপির তালিকা থেকে মাহবুব তালুকদার এসেছে, এরকম দেখা যাচ্ছিল। বাকিগুলো কোন তালিকা থেকে বলছিল না। এখন দেখা যাচ্ছে বাকিগুলো কোনো না কোনো দলের তালিকা ছিল। একজন সাংবাদিক এমনও বলেছেন, আমি শুনলাম যে এই তালিকাগুলো এই নামগুলো কোনো তালিকাতেই ছিল না। কথাটা ঠিক নয়। এখন আমরা জানি পরবর্তীকালে বলা হয়েছে ছোট ছোট কতগুলি পার্টিতে ছিল। তাতে বোঝা যাচ্ছে আরও একটা মানে নির্মম কথা বলতে হবে যে রাষ্ট্রপতির এই চয়েস কতটুকু স্বাধীন। স্বাধীন মানে প্রধানমন্ত্রীর অনিচ্ছায় বা ইচ্ছার বিরুদ্ধে রাষ্ট্রপতি কোনো নাম দিতে পারেন কিনা, পারেন না, সংবিধানে নিষেধ। অর্থাৎ কথাটা দাঁড়াচ্ছে কি, প্রধানমন্ত্রীর অ্যাপ্রুভাল আছে, তিনি জানেন, এবং আমরা এটাও জানি যে এগুলো সবগুলো গোয়েন্দা তদন্ত হয়, মানে কাকে দেওয়া যাবে। কাজে ব্যাপারগুলো যদিও বা আমাদের বন্ধুরা হঠাৎ সাহসী হয়ে বলে ফেলেন আননোন কোয়ান্টিটি, দে আর নট কোয়াইট আননোন, মানে দে আর নোন টু দি স্টেট। তাদের অভিজ্ঞতা আছে। এখন আপনি যদি বলেন যে তুল্য মূল্য বিচার করব, কার চেয়ে কে বেশি সিনিয়র, সেরকম প্রিন্সিপাল তো কিছু লেখা নেই। আমরা সামরিক বাহিনীতে দেখেছি, আমরা আমাদের বিচার বিভাগে দেখেছি, যেটাকে বলা হয় সিনিয়রিটি ক্রস করে প্রমোশন দেওয়া হয়। প্রধান সেনাপতি আপনি যে সবচেয়ে সিনিয়র তাকে নিয়োগ করবেন, কোনো কথা নাই, এটা হতে পারে, কিন্তু আমি যাকে লয়ালটি ইজ প্রিন্সিপাল ওয়ান, মানে অর্থাৎ রাষ্ট্রের রাজনৈতিক নিয়োগের ক্ষেত্রে লয়ালটি ইজ নাম্বার ওয়ান। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট দেখলেন না, সব যতগুলো পলিটিক্যাল অ্যাপয়েন্টি রাষ্ট্রদূত একদিনে প্রত্যাহার করে নিলেন।
কাজে ব্যাপারটা শুধু আমাদের দেশের নয়, সব এটা মনে রাখতে হবে, সব দেশের সমভাবে রাইট। প্রযোজ্য। এবং আমাদের তথাকথিত গণতান্ত্রিক মূলনীতি থাকা সত্ত্বেও আমরা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বর্ণবাদ দূর করতে পারি না। কাজে খেলা বাংলাদেশ থেকে যে দূর করতে পারবো এটা এমন কোনো কথা একটা বিরতি নিতে হচ্ছে। দর্শক আপনারা যারা সঙ্গে ছিলেন নিশ্চয়ই থাকবেন। এরপরে আমরা আলোচনা করব এই কমিশন কিভাবে একটি সুষ্ঠু নির্বাচন দিতে পারবে এবং তার জন্য কি কি সহায়তা তার দরকার হবে, সেই বিষয়গুলো নিয়ে ফিরে আসছি বিরতির পরেই। একটু খোঁচা দিয়ে কথা বলছেন যে এই নির্বাচন কমিশনের অধীনেই আসতে হবে, এই ধরনের একটুখানে গিয়ে, কিন্তু আসল কথা যদি বিরোধী আসতে হবে। কমিশন এই নতুন কমিশন সম্পর্কে আপনার প্রত্যাশা এবং কি আপনার সুপারিশ যে তাদের কি করা ঠিক হবে আর কি? না, একটা কথা হলো যে নির্বাচন কমিশন, প্রথম কথা হলো যে তাদের দায়িত্বটা বুঝতে হবে। দায়িত্ব বুঝতে হবে যে একটা ভালো নির্বাচন কমিশন, যেটা উনি স্ট্রিঙ্গিতে বলেছেন, অবশ্যই বলেছেন যে নির্বাচন কমিশন শক্ত নিরপেক্ষ নির্বাচন কমিশন ইজ এ নেসেসারি কন্ডিশন, কিন্তু সাফিসিয়েন্ট কন্ডিশন নয়। তার সঙ্গে আরও থাকতে হবে হলো সরকারের সাপোর্ট। এটা ছাড়া কোনো কমিশনই সাকসেসফুল হবে না। এই যে আইনশৃঙ্খলা রক্ষা করা, ভোট কেন্দ্রে পরিস্থিতিকে কন্ট্রোল করা, কোনো রকম পরিস্থিতি সৃষ্টি হলে সেটার জন্য সরকারের সাপোর্ট দরকার, সরকার নিরপেক্ষ ভূমিকা দরকার, এটা ছাড়া সম্ভব নয়। দ্বিতীয় পয়েন্ট হলো রাজনৈতিক দলগুলো তাদের আচরণবিধি মেনে চলতে হবে। তারা যদি আচরণবিধি না মেনে চলে, তারা যদি গুন্ডা পাঠিয়ে দেয়, সহযোগিতা না করে, সহযোগিতা না করে, তাদের সুষ্ঠু নির্বাচন হবে না। তিনটে ফ্যাক্টর এখানে আছে। নির্বাচন কমিশন শক্তিশালী ভূমিকা পালন করতে হবে। তাদের যে আইন আছে, কানুন আছে নির্বাচন পরিচালনা করার জন্য, আরপিও এবং অন্যান্য বিধান আছে, সেগুলোকে ইমপ্লিমেন্ট করতে হবে অ্যাট এনি কস্ট। করতে হবে। এম সাখাওয়াত হোসেন, আপনার কাছে যেতে চাই। অনেকে বলছেন যে আপনারা যেভাবে সব রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ করেছিলেন, ডেকেছিলেন, এই কমিশন সম্পর্কে আপনার শেষ মন্তব্যগুলো জানতে চাই আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমি আগেই বলেছি দুটো মডেল ওনাদের সামনে আছে, কিন্তু একটা মডেল ওনারা বললেন তো অনুসরণ করবেন, একটা মডেল ইমিডিয়েট পাস্ট একটা ইলেকশন কমিশন, আরেকটি মডেল হচ্ছে তার আগের একটা কমিশন, পোস্ট পোস্ট 2006 মডেল। এখন ওনাদেরকে দেখতে হবে যে ওনারা কোনটা স্বস্তি বোধ করেন, এবং ওই মডেলে যেভাবে আমরা স্টেক হোল্ডারদেরকে ইনক্লুড করেছিলাম, এটা ইজ আ মাস্ট। এখন আপনি এককভাবে ইলেকশন কমিশন যত শক্তিশালীও পারবেন না, এগুলো কথা হয়ে গেছে, আই ডোন্ট নট রিপিট। আমি শুধু একটি এই মুহূর্তে বলবো, ওনারা কালকে শপথ নেবেন, পরশু থেকে শুরু করবেন। 15 তারিখে শপথ নেবেন। না, পরের শপথ এখন 15 তারিখে শপথ নেবেন। 15 তারিখ এখন পর্যন্ত জানা যায় যে 15 তারিখে শপথ। আচ্ছা, যেদিনই 15 তারিখে, একজনের মেয়াদ ফুরাচ্ছে না তো, শাহনওয়াজ সাহেবের মেয়াদ, তাতে তো একজন বাকি তো যেতেই পারেন। আপনার শেষ মন্তব্য। আমার মন্তব্য বা আমি যদি সাজেশন হিসেবে বলি, জি, সাজেশন, ওনাদের একটা রেট্রোস্পেকটিভ পর্যালোচনা যখনই ওনারা বসেন, দ্য ফার্স্ট শুড বি একটা রেট্রোস্পেকটিভ পর্যালোচনা, যে 2014 সালের যে নির্বাচনটা হয়েছিল সেটা বুঝলাম সংবিধানের একটা বিষয় ছিল, পলিটিক্যাল পার্টি ডিড নট পার্টিসিপেট, এটারও কিন্তু একটা পর্যালোচনা ওনাদের জন্য, তাদের জন্য প্রয়োজন। হোয়াট টু ডু, ওখান থেকে বেরোবে হোয়াট টু ডু। সেকেন্ড, তারপরে যে নির্বাচনগুলো ধারাবাহিকভাবে খারাপ হয়েছে, এইটাকে রিভার্স করার জন্য হোয়াট আর দ্য স্টেপস টু বি টেকেন। আপনি যতক্ষণ পর্যন্ত শেষ করবেন, একদম শেষ বাক্য হচ্ছে যে দে মাস্ট টেক এ স্টক। ওই স্টক নিলে পরে ভবিষ্যতের যে কি করণীয় সেটা বেরোয় আসবে, দেন দে শুড ফলো, যে কোন মডেল তারা ফলো করবে। অসংখ্য ধন্যবাদ আমাদের এই আয়োজন আসবার জন্য। দর্শক, এতক্ষণ আপনারা যারা সাথে ছিলেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন।